দর্শকের রাতে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 24 এর প্রতিদিনের বিশেষ আয়োজন জেডএসআরএম ইনসাইড পলিটিক্স অনুষ্ঠান। আপনাদের সঙ্গে আছেন প্লাবন রহমান। এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা সাম্প্রতিক সময়ের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো তুলে ধরার চেষ্টা করি। আজকে আমাদের আলোচনার বিষয় কোন পথে বাংলাদেশ। একটু বিষয় জানিয়ে রাখি যে এরই মধ্যে সরকারি তথ্য সরকার বলেছে যে কোটা আন্দোলনকে ঘিরে সাম্প্রতিক সহিংসতা 147 জন মারা গেছে। একটি আসলে সরকারি তথ্য। এর আগে বিক্ষিপ্তভাবে নানা মৃতের খবর এসেছে এবং আপনারা নিশ্চয়ই জানেন যে বিভিন্নভাবে যারা এই ঘটনায় জড়িত, সহিংসতায় জড়িত, মৃতের সঙ্গে জড়িত তাদেরকে ধরার চেষ্টা করা হচ্ছে। প্রতিনিয়তই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ধরছে এবং আইনানুগ প্রক্রিয়ায় নেওয়া হচ্ছে তাদেরকে, এবং কাউকেই ছাড়া হবে না সেই হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সব মিলিয়ে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আজকে আমরা আলোচনা করতে চাই। এ বিষয়ে নিয়ে কথা বলতে স্টুডিওতে আছেন দুজন গুরুত্বপূর্ণ অতিথি। শুরুতে তাদের সঙ্গে আপনাদের পরিচয় করে দিয়ে আছেন শেখ শহীদুল ইসলাম, মহাসচিব, জাতীয় পার্টি জেপি। আমার ডান পাশে আছেন, একেবারে ডান দিকে আছেন এয়ার কমোডোর অবসরপ্রাপ্ত ইশফাক ইলাহি চৌধুরী, রাজনীতি ও নিরাপত্তা বিশ্লেষক। দুজনকে স্বাগত জানাচ্ছি ইনসাইড পলিটিক্স। শুরু করবো শেখ শহীদুল ইসলাম। শেখ শহীদুল ইসলাম, খুব অস্থির সময় গেল, এখনকার পরিস্থিতি আসলে কেমন দেখছেন? আমি আমার বক্তব্য শুরু করার আগে অত্যন্ত দুঃখ এবং বিষণ্ণ মনে স্মরণ করতে চাই যারা এই সাম্প্রতিক, আপনি বললেন 147 জন যারা নিহত হয়েছেন তাদের, এবং তাদের রুহের মাগফিরাত কামনা করি আমি। এবং আমি মনে করি যে এই 147 জন ব্যক্তি যারা এই সাম্প্রতিক গোলযোগের ফলে নিহত হয়েছেন, আমাদের ছেড়ে চলে গেছেন, তাদের পরিবার, তাদের প্রতি আমার সহানুভূতি এবং আমার মানে সমবেদনা আমি তাদেরকে জানাচ্ছি। একই সঙ্গে আমি যে নাশকতা আমাদের দেশে সংগঠিত হয়েছে, আমাদের বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের উপরে যেভাবে হামলা করা হয়েছে, যেভাবে সেগুলোকে ধ্বংস করা হয়েছে, পুড়িয়ে দেওয়া হয়েছে, সেতু ভবন, তারপরে আপনার মেট্রো রেল, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, তারপরে আপনার এই বিভিন্ন স্থাপনা যেগুলো ধ্বংস করা হয়েছে, আমি এই নাশকতারও নিন্দা জানাই। এবং এই নাশকতার সঙ্গে যারা জড়িত তারা নিঃসন্দেহে দেশ এবং জাতির এক অপূরণীয় ক্ষতি সাধন করে গেছেন। এবং তারা, যেটা সরকার বলেছে যে এর জন্য যারা দায়ী তাদের খুঁজে বের করতে হবে এবং তাদের নিশ্চয়ই শাস্তির এবং আইনের মোকাবেলা করতে হবে। দেখুন, আমাদের মতন দেশে এই ধরনের ঘটনা এবং এর ফলে যে ক্ষয়ক্ষতি হয়েছে, এই ক্ষয়ক্ষতি বর্তমান অর্থনৈতিক সংকটের কালে এগুলো পূরণ করা নিঃসন্দেহে এক দুঃসাধ্য ব্যাপার হয়ে দাঁড়াবে। এবং এরই ফলশ্রুতিতে ভোগান্তি হবে দেশ এবং দেশবাসী এবং জনগণের। যে কাজটি করা হয়েছে এগুলো রাষ্ট্রীয় সম্পদ, এবং রাষ্ট্রীয় সম্পদের বিরুদ্ধে যখন কোনো আঘাত আনা হয় সেটা রাষ্ট্রদ্রোহিতার শামিল বলেই পরিগণিত হয়। অতএব যারা এই কাজগুলো করেছেন তারা আমাদের এই রাষ্ট্রের বাসিন্দা হওয়ার যোগ্য বলে আমি মনে করি না। যে বিষয়টি নিয়ে এই সম্পূর্ণ ঘটনাগুলো ঘটল সেটা হলো একটা কোটা আন্দোলন, যেটা একটি অত্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন ছিল। এবং সেই শান্তিপূর্ণ আন্দোলনের দাবিগুলো সরকার মেনে নিয়েছিলেন এবং সরকার সেই দাবিগুলো পূরণের জন্য চেষ্টাও করছিলেন, এবং তারা সুপ্রিম কোর্টে, হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলও গিয়েছিলেন। কিন্তু যারা কোটা আন্দোলনকারীদের নেতা ছিলেন, সম্ভবত তাদের বয়স কম হওয়ার কারণেই হোক বা তাদের এই সরকার পরিচালনার অভিজ্ঞতা, সুপ্রিম কোর্টের কার্যপ্রণালীর অভিজ্ঞতা ইত্যাদি সম্পর্কে তাদের জ্ঞানের স্বল্পতার কারণেই হোক, তারা সেটা না বুঝে তারা এই আন্দোলনটা এমনভাবে শুরু করলেন
যে পরবর্তীকালে আন্দোলনটা তারা তাদের হাতে রাখতে পারেন নাই। এবং সেই আন্দোলনটা এই নাশকতা যারা করেছে এদের হাতে চলে গেছে সরকার। এবং আমি মনে করি যে সেই নাশকতার যে করবে এরা, এটা যে পূর্ব পরিকল্পিত ছিল সেটা আজকাল সরকার বলছে, কিন্তু সরকার সেই অনুযায়ী তড়িৎ ব্যবস্থা নিতে পারে নাই। সরকার যে ব্যবস্থাগুলো পরবর্তীতে নিল, এই ব্যবস্থাগুলো যদি 7 দিন আগে নেওয়া হতো বা 10 দিন আগে নেওয়া হতো তাহলে কিন্তু এই ঘটনাগুলো হয়তো অ্যাভয়েড করা যেত। তো আমি যেটা বলে শেষ করতে চাই এই প্রথম পর্যায়ে, সেটি হলো যে এই দেশটি আমাদের, আমরা যারা মুক্তিযোদ্ধা, আমরা 30 লক্ষ মানুষ রক্ত দিয়েছে এই দেশের স্বাধীনতার জন্য, মুক্তিযুদ্ধের জন্য। আমরা যারা মুক্তিযোদ্ধা, আমরা কিন্তু তখন কোনো লোভে পড়ে বা কোনো কিছু পাওয়ার জন্য কিন্তু আমরা মুক্তিযুদ্ধ করি নাই। আমরা দেশের স্বাধীনতা চেয়েছিলাম, জনগণের অর্থনৈতিক মুক্তি চেয়েছিলাম। আমাদের দেশটি যখন সেই পথে অগ্রসর হচ্ছিল, তখন এই ধরনের ঘটনা যারা ঘটাতে পারে, যারা অবতারণা করতে পারে, তারা নিঃসন্দেহে আমাদের দেশ এবং জাতির জন্য এক মহা দুর্যোগের হাতছানি রেখে গেল। জি, অনেক ধন্যবাদ। ইশফাক আলী চৌধুরী, একটু জানতে চাই কতটা স্বস্তি ফিরেছে মনে হয়? দুটি বিষয় একটু অ্যাঙ্গেল দিই আমি। সেটি হচ্ছে যে এখনও মানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা এই ঘটনার সঙ্গে জড়িত বিভিন্নভাবে, তাদেরকে আসলে আইনের আওতায় নেওয়া হচ্ছে, ধরা হচ্ছে, গ্রেফতার চলছে প্রতিদিনই। এটি একটি। আর 2 নম্বর হচ্ছে যে এই যে মানে যারা হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছে, সেটি একটি সিনারিও। অনেকে সেখান থেকে মারাও যাচ্ছেন, 2-1টা খবর আসছে। আজকে সরকারিভাবে তথ্য প্রকাশ করা হচ্ছে 147 জন মারা গেছে। স্বস্তি কতটা এখনো? না, আপাতত যে স্বস্তি আসছে সেটা তো পরিষ্কার। আজকে মানে যদিও আমরা বলছি সান্ধ্য আইন, কিন্তু আসলে সান্ধ্য আইন নয়। জনমনে স্বস্তি আছে দেখি তারা ঘরের বাইরে, এবং আইনশৃঙ্খলা বাহিনীও তাদেরকে কোনো বাধা দিচ্ছে না। ইনফ্যাক্ট এই সান্ধ্য আইন অনেকের কাছে কিন্তু বাইরের পৃথিবীর কাছে একটা রং সিগন্যাল পাঠাচ্ছে। দেয়ার ওয়াজ নো নিড ফর দিস থিং। হয়তো আমরা 144 ধারা যেটা আছে সেটা জারি করেই আমরা কাজগুলো করতে পারলাম। যাই হোক, এখন আমি মনে করি যে যথেষ্ট স্বস্তি এসে গেছে, ব্যবসা বাণিজ্যে ফিরে আসছে, মানুষ চায় কাজ করতে। আমি আসার সময় বলছিলাম যে অনেকে বলছিল যে গণ অভ্যুত্থান আমরা দেখেছি, 69-এর গণ অভ্যুত্থান আমরা ইভেন বাংলাদেশ হওয়ার পরেও আমরা এরশাদের হি উইল নট এগ্রি উইথ মি, এরশাদের ফলের সময় তখন কিন্তু মানুষ অপেক্ষা করে নেই কোনো হুকুমের। রাস্তাঘাট বন্ধ হয়ে গেছে। আমি এয়ারফোর্সে ছিলাম, এয়ারপোর্টে ফায়ার ব্রিগেড নিয়ে এয়ারপোর্টের রানওয়ে ব্লক করে দিয়েছে, কাউকে কিন্তু বলতে হয়নি। কিন্তু এখন দেখেন, এখন মানুষ যতক্ষণ পারে বাধ্য হয়ে ভিতরে থাকে অথবা বেরিয়ে আসছে। সুতরাং বাই অ্যান্ড লার্জ মানুষের সমর্থন নাই। কিন্তু যেটা ঘটেছে সেটা তো আনপ্রেসিডেন্টেড, বাংলাদেশের ইতিহাসে হয় নাই। 147 জন, এটা আরও বাড়তে পারে এবং হয়তো 200-র কাছেও যেতে পারে, কারণ এখনও অনেক খবর হয়তো আমাদের এখানে আসে নাই। অনেকে হয়তো তার বডিটা নিয়ে গেছে উইদাউট এনি রেজিস্ট্রেশন, এবং অনেকে হয়তো যেটা বললেন হসপিটালে খুব ক্রিটিক্যাল ইনজুর্ড আছে, সেখানেও মারা যেতে পারে। তো এরকম তো বাংলাদেশে হয় নাই, এটা অত্যন্ত দুঃখজনক। ওই যে আমি আবার আরেকটা চ্যানেলও বলেছিলাম, সময়ের 1 ফোর, অসময়ের 10 ফোর। যদি এই জিনিসটা যদি 2 সপ্তাহ আগে হতো তাহলে এটা তো কোনো ইস্যুই না, কারণ এখানে এমন একটা ইস্যু যেটাতে সরকার এবং ওই যে সংগ্রামী তাদের কি ঐক্য পরিষদ, তারা তো একই প্ল্যাটফর্মে। সরকারও চাচ্ছে, সরকার তো ক্যান্সেলই করেছিল, তাই না? অনলি থিং ইজ দ্যাট তাদের কাছে এই মেসেজটা পৌঁছায় নাই, অথবা এই রং মেসেজ গেছে যে সরকার এটাকে পছন্দ করছে না, এবং এটাকে যথেষ্ট গুরুত্ব দিয়ে এটার আইনি প্রক্রিয়াটা চলছে। কারণ আইনি প্রক্রিয়াটা এত কঠিন যে আমি এখনো পর্যন্ত বুঝিনি। ওই সময় ওরা শিক্ষার্থী যারা আন্দোলনে ছিল তারা বলেছিল যে আমরা আসলে মানে এখনো আশ্বস্ত হতে পারছি না। বারবার তারা বলছিল যে কেউ তো আমাদের সাথে এসে কথা বলছে না, কেউ কথা বলছে না। অ্যান্ড প্রবাবলি যিনি রিপ্রেজেন্টেটিভ ছিলেন, মানে উইথ ডিউ রেসপেক্ট টু মিস্টার ওবায়দুল কাদের, হি ওয়াজ নট প্রবাবলি দ্য রাইট পারসন টু ডিল উইথ। অথচ এডুকেশন মিনিস্টার যদি নিজে আসতেন, এবং তারপরে গণভবন তো কোনো নয়, এখন তো উনি
ফ্যামিলিজরা যাচ্ছে তারপর তখন জিনিসটা খুব কুইকলি হলো তারপরে। হ্যাঁ, কিন্তু ওই যে বললাম যে যদি আপনি প্রথমে এটাকে ইয়ে করেন তাহলে কিন্তু এই পলিটিক্যাল অ্যাঙ্গেলটা আসতো না। এখন আপনি বলছেন যে হ্যাঁ আমরা তো তাদের দাবি মেনে নিয়েছি, কিন্তু ওই যে একটা বলে না যে বাই দ্য টাইম ইউ এগ্রি টু দিস দ্য কোয়েশ্চেন হ্যাজ চেঞ্জড। এখন তাদের নতুন নতুন দাবি আসছে এবং অন্যরা সেখানে এখন তো বিএনপি জামাত তারা বলছে যে আমরা এখন সরকার পতনের আন্দোলনে যাচ্ছি। তো এই যে জিনিসটা হচ্ছে এটার জন্য আমাদের চিন্তার বিষয় যে আমাদের উভয় পক্ষ থেকেই এটা সহজে সমাধান করা যেত, কিন্তু সেটা আমরা করতে পারিনি। তো আপনি যদি সময় দেন তো আমি আরো একটু আসতে চাই। শেখ শহীদুল ইসলাম, জানতে চাই যে শিক্ষাঙ্গনের যে বাস্তবতা এখন, বিশেষ করে আমি স্কুল কলেজ তো অনেক পরে ইনভলভ হয়েছে, আপনি শিক্ষামন্ত্রী ছিলেন, আমি একটু জানতে চাই যে শিক্ষাঙ্গনের বাস্তবতাটা এখন কোন বাস্তবতার মধ্যে পড়লো, এবং বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের যে শেষ দিনে যা হলো সারা বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে, বিশেষ করে ধরেন শিক্ষার্থীদের মধ্যে যে বিভাজনটা তৈরি হলো সেইটি কতটা মানে স্বস্তিদায়ক হবে? দেখুন, বিশ্ববিদ্যালয়গুলো বা শিক্ষাঙ্গন ইন জেনারেল যদি আপনি বলেন, এই বিশ্ববিদ্যালয়গুলোতে বিভাজন সবসময়ই আছে। ছাত্ররা সকলে একমত হবে এটা তো ঠিক না, মতের বিভিন্নতা থাকবেই, কিন্তু এই মতের বিভিন্নতাকে সঠিক খাতে প্রবাহিত করার কতগুলো কমন ইস্যু থাকে সেখানে নিয়ে যাওয়া যায়। এবং তার মধ্যে অন্যতম হলো বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলিতে কেন্দ্রীয় ছাত্র সংসদ সহ হলের নির্বাচনগুলো। তারপরে যদি আপনি দেখেন যে সেখানে তার শিক্ষার পরিবেশ এবং সেখানে ছাত্রদের মেধার ভিত্তিতে সিট অ্যালটমেন্ট হলগুলিতে এবং ভর্তির ক্ষেত্রেও স্ট্রিক্টলি যেভাবে মেধার ভিত্তিতে ভর্তি হয় ওইভাবে যদি তাদের সুযোগ সুবিধাগুলো দেওয়া যায়, আমার মনে হয় যে বিশ্ববিদ্যালয়গুলিতে কোনো প্রকার নৈরাজ্য বা কোনো প্রকার অসুবিধা থাকার কথা নয়। তবে বর্তমান পরিস্থিতিতে যে বিভাজন তৈরি হয়েছে, এই বিভাজনে যে সংঘাতের সৃষ্টি হয়েছে এটাও কিন্তু একান্ত অমূলক ছিল। ছাত্রলীগ একটা গৌরবময় ঐতিহ্যের অধিকারী সংগঠন, আমিও একসময় এই ছাত্রলীগের সভাপতি ছিলাম, এবং আমরা এই ইস্যুটার ক্ষেত্রে দেখলাম যে তাদের যে কর্মসূচি এবং বিষয় সেটা তারা নিতান্তই অরাজনৈতিকভাবে ব্যবহার করল। কারণ তাদের অ্যাডভান্টেজ ছিল যে তারাও ওই যে কোটা, যেহেতু সরকার কোটা দাবি মেনে নিয়েছে, হাইকোর্টের রায়ের বিরুদ্ধে স্থগিত আদেশ সুপ্রিম কোর্টে সরকার আদায় করেছে, তার মানে আর কোটা নেই। অতএব ছাত্রলীগ যদি সভা সমাবেশ করে বিশ্ববিদ্যালয়গুলিতে এই কথাটা সাধারণ ছাত্রদেরকে বুঝাতে পারত যে সরকার আপনারা যে দাবি করছেন সেই দাবিটা ইতিমধ্যেই মেনে নিয়েছেন এবং আপনাদের পক্ষেই আইনি কার্যক্রম গ্রহণ করছেন, তাহলে আমার মনে হয় বিষয়টি তারা সঠিক পথে অগ্রসর হয়েছে বলে আমি মনে করতাম। কিন্তু দেখা গেল যে ছাত্রলীগ যারা কোটা আন্দোলন করলো ঢাকা বিশ্ববিদ্যালয় বিশেষ করে, এবং পরবর্তীতে বিভিন্ন জায়গায় এটা ছড়িয়ে পড়লো, এদের মধ্যে সংঘাতের সৃষ্টি হলো। এবং এই সংঘাতটা কি হলো যে আন্দোলনটা ওই রাজু ভাস্কর্য থেকে শাহবাগ পর্যন্ত ছিল, সেটা বাংলাদেশের সর্বত্র ছড়িয়ে দেওয়া হলো। এবং সর্বত্র ছড়িয়ে দিয়ে কি এই সুযোগটাই যারা নাশকতাকারী, যারা আমার দেশদ্রোহী শক্তি, তারা গ্রহণ করলো। ফলে আমাদের পুরো শিক্ষা ব্যবস্থা, বিশেষ করে উচ্চশিক্ষা ব্যবস্থাটা এখন একটা অনিশ্চয়তার পরিবেশের মধ্যে এসে গেছে। একটা বিরতি নিয়ে আমরা একটু শুনবো। জি, একটা বিরতি নিয়ে আসি, এসে ইশফাক আলী চৌধুরীর কাছে ফিরবো। দর্শক, ছোট্ট একটা বিরতির সময় হয়েছে। যেটা স্যার ইনসাইড পলিটিক্সে ফিরছে কিছুক্ষণের মধ্যে, আশা করি সঙ্গে পাচ্ছি আপনাদের।
দর্শক আবারও স্বাগত জেডিএসআরএম ইনসাইড পলিটিক্স। আপনাদের সঙ্গে ছিলাম প্লাবন রহমান। আমরা আলোচনা করছিলাম কোন পথে বাংলাদেশ আসতে চাই। এয়ার কমোডোর অবসরপ্রাপ্ত ইশফাক এলাহি চৌধুরী, আপনার কাছে আমি একটু জানতে চাই, যেখানে যা ক্ষত তৈরি হলো, ধরেন শিক্ষার্থীদের মনে যে ক্ষত, সরকারের মনে যে ক্ষত, যারা বিরোধী রাজনীতি করছে তাদের মনে যে ক্ষত, সব মিলিয়ে ক্ষতগুলো আসলে মানে সারবে কিভাবে বলে মনে হয়? কি ধরনের পদক্ষেপ আশা করেন? না, একটা হচ্ছে যে বিভাজনের যে রাজনীতি বাংলাদেশে হয়েছে, এটা দুঃখজনক, অত্যন্ত দুঃখজনক। আমরা শহীদুল ইসলাম সাহেব বলছিলেন যে উনি ছাত্রলীগ করতেন। আমি একসময় ছাত্র ইউনিয়নে ছিলাম। তখন পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়ন আর ছাত্রলীগ, এবং এখানে কম্পিটিশন হতো কার ক্যান্ডিডেট কত বেশি মেরিটোরিয়াস, কার শিক্ষাগত যোগ্যতা কত বেশি, এইভাবে হতো। কিন্তু দুর্ভাগ্যবশত, এবং আমি সেটা ছাত্রদের ওই দাবিটা সমর্থন করি, যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, হল প্রশাসন এবং এই যে সংসদগুলো এখন কিন্তু প্রায় ডেড। অর্থাৎ যে ছাত্র সংগঠন, ধরেন ছাত্রলীগ বলার সেটা এখন মূল ছাত্র স্ট্রিম থেকে তারা বিচ্ছিন্ন, যার সাথে তাদের একটা হোস্টাইল সম্পর্ক গড়ে উঠেছিল, যেটা আমরা লক্ষ্য করেছি। তো কারণ এখানে সাধারণ যে প্রোগ্রেসিভ যে রাজনীতিটা হওয়া উচিত ছিল সেটা সেখানে নাই। এবং আমরা তখন জোর দিতাম যে আমাদের শিক্ষা নিয়ে, ওগুলো নিয়ে আমাদের প্রাথমিক চিন্তা ভাবনা ছিল। সেটা বাদ দিয়ে এখন তারা কি নিয়ে রাজনীতি করছে? ক্ষমতার রাজনীতি। ওকে, তো এই যে জনবিচ্ছিন্নতা, এটা সর্বক্ষেত্রে আমি মনে করি। এবং আপনি যেটা বললেন যে এখন আমাদের কীভাবে ক্ষত সরাতে হবে, সব থেকে বড় ক্ষতি হয়ে গেছে কিন্তু বাংলাদেশের মূল চেতনার। আমি আজকে একটা ভাইরাল দেখলাম, যেখানে কিছু ছাত্র, এবং আমার কাছে মনে হলো যেন হুজুর টাইপ, তারা একটা ছাত্রকে কান ধরে উঠা বসা করাচ্ছে, এবং সে বলতে বাধ্য করছে তাকে, জয় বাংলা বল আর কান ধরে উঠা বসা কর। না, আমরা ওই স্টেজে যদি পৌঁছে যাই, তাহলে বাংলাদেশের অস্তিত্বের সংকট আমরা কিন্তু পৌঁছে গেছি। কারণ অস্তিত্ব আমাদের যদি স্বাধীনতা যুদ্ধ এবং স্বাধীনতা সংগ্রাম এবং তার প্রিভিয়াস সংগ্রামও, পাকিস্তান পিরিয়ড, এগুলোকে যদি অস্বীকার করি, তাহলে আমাদের থাকে না। কিন্তু দুর্ভাগ্যবশত আজকের যে ছাত্রগুলো আন্দোলন ছিল, তারা কিন্তু আগের অতীত দেখে নাই। দে আর অল, মনে করেন তারা, এবং তারা কিন্তু হয়তো এই আওয়ামী লীগ সরকার ছাড়া কোনো সরকারই দেখেনি, এবং তাদের সামনে কোনো আইকনিক ফিগার নাই। তাদের সামনে এখন কেন সিভিল সার্ভিস এত কারণ তারা দেখতেছে যে আপনি 20 বছর চাকরি করে শত শত হাজার কোটি টাকার মালিক হয়ে রিটায়ার করতে পারেন, আপনি বেনজির হতে পারেন, আপনি ওটার নাম কি, ছাগলকাণ্ড করলো, মতিউর রহমান হতে পারেন। আপনি কিন্তু কোনো বৈজ্ঞানিক সামনে আনেন নাই জাতির সামনে, আপনি কোনো লেখক, সাহিত্যিক, শিল্পী, তাদেরকে আইকনিক ফিগার হয়নি। এই যদি হয় অবস্থা, তাহলে আমি কিন্তু এই দেশের ভবিষ্যৎ সম্বন্ধে অত্যন্ত শঙ্কিত এই বয়স আসে। এবং কিভাবে দেখেন, আপনার শুক্রবার নামাজের পরে কিন্তু ঘটনাটা খুব খারাপভাবে মোড় নিল। এবং এখানে আমি বলবো যে মূল যে দলগুলো, আনফর্চুনেটলি আমরা ইনস্টিটিউশন বিল্ড আপ করতে পারিনি। আওয়ামী লীগ এবং বিএনপি তাদের নিজেদের এই যুদ্ধের মাঝখানে কিন্তু সব থেকে লাভবান হয়ে গেছে মৌলবাদী শক্তি। এবং আমি মনে করি যে বাংলাদেশের এই ইয়েতেও কিন্তু ফসলটা লুটে নিচ্ছে আপনার জামাতি বলেন আর ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, বিভিন্ন ইসলামিক গোষ্ঠী কিন্তু তারা ঢুকে গেছে। আপনার পয়েন্ট ইয়েগুলো দেখেন, ট্রাবলগুলো দেখেন, যাত্রাবাড়ির যে চারিদিকে তাকিয়ে দেখেন কি ইনস্টিটিউট আছে, একটা স্কুল পাবেন না, একটা কলেজ পাবেন না, একটা প্রাইমারি স্কুল পাবেন না, কিন্তু সেখানে শত শত ছাত্রছাত্রী, মানে ছাত্র এই মাদ্রাসার তারা কিন্তু ওখানে রেজিডেন্সিয়াল। এবং সেখানে আপনি বাড্ডাতে হয়েছে, আপনি ইয়েতে হয়েছে, উত্তরার ওদিকে হয়েছে, প্রত্যেক জায়গায় কিন্তু আপনার এই কনসেন্ট্রেশন। এবং তাদের হাত থেকে, সবার হাত থেকে চলে। আই ক্যান বেট যে বৃহস্পতিবার সন্ধ্যার পরে কোনো ছাত্র রাস্তায় ছিল না। সাধারণ শিক্ষার্থী কিন্তু বৃহস্পতিবারের পরে যারা চলে গেছে, কিন্তু তারা ছিল কারা? তারা ছিল কিছু তো পেইড সন্ত্রাসী, এবং কিছু ছিল, আমি বলছি, যেগুলো অত্যন্ত গোড়া মৌলবাদী শক্তি। কিন্তু সেগুলো যদি আমরা অ্যাড্রেস না করি, বাংলাদেশের কিন্তু অস্তিত্বের সংকট আমি সামনের দিকে করণীয় জায়গাটা একটু যদি আমার কাছে মনে হয় যে সরকারকে ঠিক পথে আছে। আমাদের এই করণীয় সম্পর্কে আমাদের অগ্রাধিকারটা নির্ধারণ করা প্রয়োজন। প্রথমত, যারা এই কোটা আন্দোলন করেছে
তাদের সঙ্গে আলোচনা করে এই কোটা আন্দোলনের বিষয়টা প্রথমে সুরাহা করা উচিত, এটা অগ্রাধিকার। আর একই সঙ্গে যারা এই সন্ত্রাস, নৈরাজ্য এবং নাশকতা করেছে তাদের খুঁজে বের করে তাদের আপনার এই বিচারের সম্মুখীন করা। কিন্তু এখানে অত্যন্ত সতর্কতার সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর অগ্রসর হওয়া উচিত, এজন্য যেন নিরপরাধ ব্যক্তি গ্রেপ্তার না হয়। কারণ আমাদের দেশে পদ বাণিজ্য, মনোনয়ন বাণিজ্য ইত্যাদি শুনেছি, আবার গ্রেপ্তার বাণিজ্য বলেও একটি কথা আছে। সুতরাং এই পুলিশকে অত্যন্ত সতর্কতার সঙ্গে এই ধরনের অপরাধীদের চিহ্নিত করে তাদের কি করতে হবে, যাতে নিরপরাধ ব্যক্তি হ্যারাসমেন্টের মধ্যে না পড়ে, তারা হয়রানির মধ্যে না পড়ে। তৃতীয় হলো যে যতদূর সম্ভব, যত দ্রুত সম্ভব আমাদের দেশের স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতার জন্য এই যে কারফিউ বা ইত্যাদি আছে এগুলোকে প্রত্যাহার করে নেওয়া। এবং আমি মনে করি যে শিক্ষা প্রতিষ্ঠান স্তরে স্তরে এখনই বিশ্ববিদ্যালয় না খুলতে পারে, কোনো অসুবিধা নেই আপাতত, কিন্তু প্রথমত দুটো কাজ করা উচিত। প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান, প্রাইমারি এডুকেশন সেগুলো, এবং এইচএসসি পরীক্ষাটা কমপ্লিট করা উচিত দ্রুততার সঙ্গে। এবং তারপরেই এই এইচএসসি পরীক্ষার পরেই স্কুল এবং কলেজ এগুলো খুলে দেওয়া উচিত। তারপরে বিশ্ববিদ্যালয়ে খোলার আগে সম্পূর্ণ বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং অন্যান্য জিনিসগুলো আমার মনে হয় যেখানে যোগ্যতার অভাব ছিল, যোগ্যতার ঘাটতি ছিল, সেগুলো একটু দেখা উচিত। দেখে শান্তিপূর্ণ পরিবেশে এবং মেধা এবং নিয়ম নীতিকে অগ্রাধিকার দেওয়া উচিত, সেখানে দলবাজিটা প্রত্যাহার করা উচিত। আর আমি 1989 এবং 90-তে ডাকসু ইলেকশন দিয়েছিলাম। আমি একটু এসে নিশ্চয়ই বিস্তারিত আপনার কাছ থেকে শুনবো। শেখ শহীদুল ইসলাম, ইশফাকুল চৌধুরী, ছোট্ট বিরতি নিয়ে আবার ফিরছি। দর্শক, ছোট্ট বিরতির সময় হচ্ছে, আবার ইনসাইড পলিটিক্সে ফিরছি কিছুক্ষণের মধ্যে, আশা করি বিরতির পর সঙ্গে করছি আমাদের। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি জেডএসআরএম ইনসাইড পলিটিক্স। আমরা কথা বলছিলাম বাংলাদেশ আসলে কোন দিকে যাচ্ছে। আছেন শেখ শহীদুল ইসলাম, এয়ার কমোডোর অবসরপ্রাপ্ত ইশফাকুল চৌধুরী আমাদের সঙ্গে আছেন। আসতে চাই ইশফাকুল চৌধুরী, আমি একটু জানতে চাই বহির্বিশ্বে ভাবমূর্তির জায়গাটা বাংলাদেশের এখন কেমন? এটি কাটানোর জন্য কি করা দরকার? না, এখানে কতটা সহজ? দুঃখজনকভাবে গত কিছুদিন এই ঘটক আমাদের সাংঘাতিকভাবে আমাদের ইমেজকে নষ্ট করেছে। আমি বলবো যে ইমেজটা পজিটিভলি গড়ে উঠছিল গত 2 দশক থেকে, যেখান থেকে আমরা বলছিলাম যে আমরা এখন স্বয়ংসম্পূর্ণ হতে যাচ্ছি, এসডিজির সবগুলো করে আমরা মিট করতে যাচ্ছি এবং একটা উন্নয়নশীল বিশ্বের দিকে এগিয়ে যাচ্ছি, কিন্তু দুর্ভাগ্যবশত যে আভ্যন্তরীণ যে এটা হলো, এবং এখানে কিন্তু আমাদের যতটুকু না ঘটেছে এটা তো অবশ্যই কিন্তু এর প্রচার হয়েছে অনেক বেশি। গুজব, আমরা বলি গুজবে কান দিবেন না, কিন্তু গুজবেই কিন্তু কান দেওয়া হয়েছে এবং বিভিন্নভাবে গুজবগুলো ছড়ানো হয়েছে। এগুলো কিন্তু অনেকটা দুঃখজনক এবং আমাদের লোকজনই ছড়িয়ে জেনে বা অজান্তে। এখন কি করা উচিত? এখন তো আমাদের যদি সাধারণ শান্তি শৃঙ্খলা ফিরে আসে এবং শেখ শহীদুল ইসলাম সাহেব যেগুলো বললেন যে প্রেসক্রিপশনগুলো আমাদের যে শিক্ষাঙ্গনে যদি আমরা শৃঙ্খলা ফিরিয়ে আনতে পারি এবং বিশেষ করে আইন শৃঙ্খলা পরিস্থিতিতে যদি আমরা সত্যিকার অর্থে ডেডিকেটেড, এবং এই যে পুলিশের যে বললেন যে এখন গণগ্রেপ্তারের সাথে যদি আমরা যদিও তাদের আমরা চিহ্নিত করতে চাই যারা নাশকতা, কিন্তু সেখানে যদি একজনও নিরপরাধ ব্যক্তি যদি অন্তরীণ হয় এবং তার পরিবারের উপরে কোনো ধরনের, সেগুলো কিন্তু প্রচার পাবে। এই যেমন ধরুন আপনার ইয়ের কথাই আমাদের, আমি সবসময় কিন্তু এই পাবলিক মিডিয়াতেও বলেছি যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বাংলাদেশে হয়েছে, বিভিন্ন ফোর্সেস দ্বারা হয়েছে, কিন্তু সেগুলো কিন্তু আমাদের ইমেজকে সাংঘাতিকভাবে বহির্বিশ্বে এবারও হয়েছে। যদি হয়ে থাকে সেগুলো আমাদেরকে করতে হবে এবং সমাজে শৃঙ্খলা যদি আমরা নিজেদের মধ্যে ফিরিয়ে আনি তাহলে কিন্তু বহির্বিশ্বে ইমেজ ভালো হবে, আপনার ইনভেস্টমেন্ট আসবে, আপনার ব্যবসা বাণিজ্য ভালো হবে। তার চেয়ে এখন কিন্তু আমাদের এক্সপোর্ট এবং ইম্পোর্ট, ইনভেস্টমেন্ট সব কিছু নির্ভর করছে আগামী কয়েকদিনের আভ্যন্তরীণ অবস্থার উপর, এবং সেটা আমাদের নিজেদেরকেই কিন্তু বসে ঠিক করতে হবে যে কি আমাদের প্রায়োরিটি। শেখ শহীদুল ইসলাম, দেখুন, প্লেটো একটা কথা বলে গেছেন যে রাষ্ট্র হলো একটা পলিটিক্যাল ইনস্টিটিউশন
এবং এই পলিটিক্যাল ইনস্টিটিউশনটা পরিচালনা করবে পলিটিশিয়ানরাই। সুতরাং আমাদের যারা রাজনীতিবিদ আছেন, বিশেষ করে যারা ক্ষমতাসীন আছেন, তাদের প্রধান কাজ আমি মনে করি এখন আলোচনা করা বিষয়গুলো নিয়ে এবং আলোচনা করে সংস্কার আনা। এই সংস্কার আপনার ওই রাজনৈতিক সংস্কার আছে, এখানে একই সঙ্গে আপনার প্রশাসনিক সংস্কার আছে, আর্থিক ব্যবস্থায় সংস্কার আছে এবং শিক্ষা ব্যবস্থায় তো আছেই। সুতরাং এই সংস্কারগুলো যদি আমরা আনতে পারি এবং সেই সংস্কারগুলো যদি প্রো পিপুল হয়, গণমুখী হয়, তাহলে আমি মনে করি যে মানুষের আস্থা যেটা অনেকটা বিনষ্ট হয়েছে, সেই আস্থাটা আবার পুনঃস্থাপিত হতে পারে। রাজনৈতিক সংস্কার কথা বলছেন? রাজনৈতিক সংস্কার লাগবে। রাজনৈতিক সংস্কার যেরকমের এই সামনে আপনার মেয়র নির্বাচন বা অন্যান্য নির্বাচন আসতেছে, এই নির্বাচনগুলো এমনভাবে হতে হবে যেন স্বচ্ছ হয়, পার্টিসিপেটরি হয়, সেখানে লোকজন ফ্রিলি ভোট দিতে পারে। এই সংস্কারগুলো কথা বলতেছি আমি। শিক্ষা ব্যবস্থায় যেরকমের বিশ্ববিদ্যালয়ে হলে সিট অ্যালটমেন্ট মেধার ভিত্তিতে যেন হয় এবং হলে যেন ওই সিট পেতে কাউকে কোনো ছাত্রনেতাকে পয়সা না দিতে হয় এবং ওই যে কি হল রুম না কি গেস্ট রুম কি বানিয়েছে এগুলো যেন না থাকে। তো সুতরাং আমার মনে হয় যে এই সংস্কারগুলো আনতে হবে এবং যখনই আপনি দেখবেন যে মেধা বিশ্ববিদ্যালয়ের থেকেই একটা গুরুত্ব পাচ্ছে, তখন এই পরীক্ষার ক্ষেত্রেও এই যে বিসিএস পরীক্ষা, দেখেন বিসিএস পরীক্ষার ক্ষেত্রে আমরা মুক্তিযোদ্ধারা, আমার ছেলে মেয়ে যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে, আমি তো কখনো মুক্তিযোদ্ধার কোটা চাই নাই, আমার ছেলে মেধার ভিত্তিতেই ভর্তি হয়েছে। আমরা মুক্তিযুদ্ধ এই কোটার জন্যও করি নাই। হ্যাঁ, এটা আমাদেরকে দিচ্ছে, সম্মান হিসাবে আমরা এটা মুক্তিযোদ্ধারা চেয়ে নেই। আমি একটা মনে করি আর একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, দেখেন এরশাদ থেকে আপনারা স্বৈরাচার বলেন, তার আমলে আমি 2টো ডাকসু ইলেকশন দিয়েছিলাম, তারপরে একটা ডাকসু ইলেকশন হয়েছে আর আমরা আশা করি যে এই নির্বাচনগুলো সহসাই সরকার উদ্যোগ নেবে যাতে করে এগুলো নির্বাচনগুলো অনেক ধন্যবাদ দিতে হচ্ছে শেখ শহীদুল ইসলাম, ইশফাক আলী চৌধুরী, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। এটা আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। দর্শক এই ছিল আজকের ইনসাইড পলিটিক্স। দেখাবেন নেক্সট কোনো সময়, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি নিউজ 24 সকালে।